ইউনিট 3 বা পার্ট 3 শুরু করার আগে বলি যে এই পার্টটিকে দেখতে গেলে পরে বইটিকে সঙ্গে রাখতে হবে। যদি বইটি না পাওয়া যায় তাহলে তার ই ভার্সন আছে, সেটা মোবাইলেও দেখে নেওয়া সম্ভবপর। খোদ রাজ্য সরকার থেকেই পিডিএফ দেওয়া আছে, ইন্টারনেটে সার্চ করলে পাওয়া যাবে। তো সেই জন্য পার্ট 3টা আমরা যেটা ডে বাই ডে শি ক্লাং ক্লোজার থেকে পড়বো, সেটা আমরা বই দেখে পড়বো, কারণ এখানে পুরোটাই ছবির মাধ্যমে বোঝানো হবে এবং ন্যারেশনটা ব্যাকগ্রাউন্ডে চলবে। ফলে শুধু ন্যারেশনটা শুনতে হবে, পড়ানোর মানেগুলো বুঝতে হবে এবং তার সাথে যদি বইয়ের লাইনগুলোকে মেলানো যায় তাহলে পুরো মানেটাই পরিষ্কার হয়ে যাবে। তো আমাদের পার্ট 3 যে পার্ট যেখান থেকে শুরু হওয়ার কথা, ডে বাই ডে শি ক্লাং ক্লোজার টু হিম, এখান থেকে। তো ডে বাই ডে বলতে বোঝাচ্ছে প্রতিদিন, দিনের পর দিন। শি ক্লাং ক্লোজার টু হিম, ক্লিং মানে জুড়ে থাকা বা লেগে থাকা বা আটকে থাকা। সুতরাং ছবিটা দেখেও ক্লিং বা ক্লিংয়ের যে পাস্ট পার্টিসিপল সেটা থেকে বোঝা যাচ্ছে। ক্লোজার টু হিম মানে কাছাকাছি, ক্লোজার মানে কাছাকাছি। ফলে ক্লাং ক্লোজার বলতে এখানে কাছাকাছি চলে এসেছিল, দিনের পর দিন লীলা সিদ্ধার কাছাকাছি চলে এসেছিল, অর্থাৎ অনেক বেশি একাত্ম হয়ে উঠেছিল। শি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়েকিং আওয়ার্স। ইনসিস্ট মানে হচ্ছে জোর করা বা কোনো কিছু নিয়ে সেটাকে বোঝানো, যে আমি আই ইনসিস্ট আপন বলতে বোঝাচ্ছে যে আমি কোনো বিষয়ের ওপরে জোর করছি, কোনো কিছুকে বাধ্য করাচ্ছি, সেইটা। শি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি, যে তার কোম্পানি, সঙ্গ, কোম্পানি বলতে সঙ্গ, হ্যাভিং হিজ কোম্পানি বলতে তার সঙ্গ সে চাইতো বা জোর করতো তার সঙ্গে থাকার জন্য। অল হার ওয়েকিং আওয়ার্স বলতে যে সময়টুকু নিয়ে সে জেগে থাকতো, সেই পুরো সময়টুকুই সে তার সঙ্গে থাকতে চাইতো এবং জোর করতো যে না, আমি সিদ্ধার সাথেই থাকবো, কাটাবো। শি ওয়াজ অ্যাট হিজ সাইড, সে তার পাশেই থাকতো। ওয়েন হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, যখন বাগানে কাজ করতো। অর চপিং উড, অথবা যখন কাঠ কাটতো। অ্যান্ড অ্যাকম্প্যানিড হিম হোয়েন হি ওয়াজ সেন্ট টু এরান্ডস, এবং অ্যাকম্প্যানিড বলতে সঙ্গ দিত বা সঙ্গী হতো, তার সাথে সাথে যেত। ওয়েন হি ওয়াজ সেন্ট টু এরান্ডস বলতে এখানে বোঝাচ্ছে যে কাগজপত্র দিয়ে আসা, নিয়ে আসা, মালপত্র টানা, বাজারঘাট করা, এগুলিকে এরান্ড বলা হয়। তো বারবার করে আমি যেটা বলছি যে ছবিগুলোকে দেখলে পরে কিন্তু পরিষ্কার হয়ে যাবে, কারণ ন্যারেশনটা যেহেতু ব্যাকগ্রাউন্ডে চলছে, সামনে যেহেতু ছবিটা আসছে, সুতরাং ছবিটাকে ভালো করে লক্ষ্য করতে হবে, তাহলে কিন্তু ধারণা পরিষ্কার হয়ে যাবে। তাহলে প্রথম যে প্যারাগ্রাফটা গেল, এবার দ্বিতীয় প্যারাগ্রাফে আসা যাক। ওয়ান ইভিনিং হি ওয়েন্ট আউট টু বাই সুগার, একদিন সন্ধেবেলা কি করলো, সে সুগার কিনতে গেল। হি বলতে এখানে সিদ্ধাকে বোঝানো হচ্ছে। অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম, এবং স্বাভাবিকভাবেই লীলা তার সাথে গেল। ওয়েন দে কেম হোম, যখন তারা বাড়িতে ফিরল, লীলাজ মাদার নোটিসড, লীলার মা লক্ষ্য করলেন। এখানে সিম্পল সি এর সাথে নোটিসের একটা পার্থক্য আছে। সি বলতে দেখা বোঝার, নোটিস মানে তীক্ষ্ণ নজর বা ভালোভাবে লক্ষ্য করাকে বলা হয়, বোঝানো হয়, সেটা সেই অর্থে নোটিসড। তাহলে লীলার মা ভালোভাবে লক্ষ্য করে দেখলেন দ্যাট এ গোল্ড চেন, যে একটা সোনার চেন লীলা হ্যাড বিন ওয়ারিং ওয়াজ মিসিং, যেটা লীলা দীর্ঘদিন ধরে পরে আসছিল। হ্যাড বিন ওয়ারিং দেওয়া রয়েছে, ফলে পরে আসছিল কিছু সময় ধরে। ওয়াজ মিসিং সেটা এখন আর নেই, মিসিং সেটা পাওয়া যাচ্ছে না লীলার গলায়। ওয়্যার ইজ ইউর চেন, কোথায় তোমার চেনটা? লীলা লুকড ইনটু হার শার্ট, লীলা তার শার্টের মধ্যে দেখলো। সার্চড অ্যান্ড সেড, খুঁজলো এবং বলল। সার্চড বলতে খোঁজা, এবং বলল, কি বলল? আই ডোন্ট নো, আমি জানি না। হার মাদার গেভ হার এ স্ল্যাপ, তারপর ছপাস করে একখানা থাপ্পড় কষালো, তার মা তার গালে একটা থাপ্পড় কষালো সজোরে। স্ল্যাপ বলতে থাপ্পড় বা চর বোঝায়। হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স। হাউ মেনি টাইমস বলতে কতবার বা কত সময় ধরে। হ্যাভ আই টোল্ড ইউ, আমি তোমাকে বলেছি। আই হ্যাভ টোল্ড ইউ, হ্যাভ আই টোল্ড ইউ একই ব্যাপার, আমি তোমাকে বলেছি। টু টেক ইট অফ, টেক অফ মানে খুলে ফেলা। টেক অফ মানে যেমন বিমানের টেক অফ বোঝায়, তেমনি বিমান অবতরণ বা যে ওঠা যে জায়গাটাকে, যেটাকে টেক অফ বলা হয়, এক্ষেত্রে খুলে ফেলা, যেটা কোনো পরিধান করা অবস্থা থেকে সেটাকে খুলে ফেলা টেক অফ বলা হয়। তো টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স, পুট ইন আরেকটি ফ্রেজাল ভার্ব, যেমন টেক অফ একটি ফ্রেজাল ভার্ব, পুট ইন আরেকটি ফ্রেজাল ভার্ব। পুট ইট ইন দ্য বক্স মানে হচ্ছে ভেতরে রেখে দেওয়া, পুট ইন মানে রেখে দেওয়া। তাহলে বাক্সের মধ্যে রেখে দিতে বলেছে, অর্থাৎ কতবার আমি তোমাকে বারণ করেছি যে
এই যে চেনটা তুমি পরে থাকো সেটা খুলে, গলা থেকে খুলে এই বাক্সের মধ্যে ভরে রাখবার কথা। সিদ্ধা সিদ্ধা শি শাউটেড এ মোমেন্ট ল্যাটার। এ মোমেন্ট ল্যাটার বলতে খানিকক্ষণ বাদেই সিদ্ধা সিদ্ধা বলে তিনি চিৎকার করে উঠলেন। তিনি বলতে শি বলতে এখানে মিসেস শিবশঙ্করকে বোঝানো হচ্ছে। অ্যাজ সিদ্ধা কেম ইন, যখনই সিদ্ধা ভেতরে এলো বলতে সিদ্ধা বাইরে ছিল, তারপরে ডাকের জন্য ভেতরে এলো। লীলাজ মাদার থ্রিউ এ গ্ল্যান্স বলতে বোঝায় যেন চোখ কটমট করে তাকানো, তার দিকে চোখ কটমট করে তাকালেন বা রেগে গিয়ে তাকালেন। অ্যাট হিম বলতে সিদ্ধার দিকে। অ্যান্ড থট দ্য ফেলো অলরেডি লুকড কোয়ার, এবং ভাবলেন কি যে ফেলো বলতে এখানে বোঝাচ্ছে যে একটা লোক, সঙ্গী এই অর্থে। তো এখানে সিদ্ধাকে ফেলো হিসাবে বর্ণনা করা হচ্ছে। থট দ্য ফেলো অর্থাৎ এই লোকটি অলরেডি লুকড কোয়ার, ইতিমধ্যে, লুকড বলতে দেখতে, কোয়ার স্ট্রেঞ্জ, কোয়ারের আরেকটি প্রতিশব্দ হচ্ছে স্ট্রেঞ্জ, অর্থাৎ অদ্ভুত দেখতে লাগছে তাকে, যেন একটু ভয় পেয়েছে বা অন্যরকম একটা সন্দেহজনক এরকম একটা মুখভঙ্গি সিদ্ধার মধ্যে তিনি লক্ষ্য করলেন। শি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন, তিনি জিজ্ঞাসা করলেন তাকে চেনটা সম্পর্কে। এবার এখানে একটু বোঝবার বিষয় আছে যে লীলার মায়ের পরিপ্রেক্ষিতে ন্যারেশনটা হচ্ছে এখানে। লীলাস মাদার থ্রিউ এ গ্ল্যান্স অ্যাট হিম অ্যান্ড থট দ্য ফেলো অলরেডি লুকড কোয়ার। কেন হঠাৎ করে উনি ভাবলেন যে এই লোকটি অদ্ভুত দেখতে হয়ে গেছে, যেন মনে হচ্ছে তার এই প্রশ্ন করার জন্যই সিদ্ধা অন্যরকম মুখভঙ্গি করছে। এটা কিন্তু আচরণটা অটোমেটিক মানে এটা তার মনের মধ্যে হচ্ছে, লীলার মায়ের মনের মধ্যে। অর্থাৎ যেহেতু সিদ্ধা একজন চাকর, বাড়িতে কাজ করে, ফলে সে চেনটাকে চুরি করবে এই ধারণার বশবর্তী হয়েই কিন্তু সিদ্ধার প্রতি লীলার মায়ের এই আচরণ, এবং অদ্ভুত দেখতে তার চোখে লাগছেও ঠিক এই একই কারণে, যেন মনে হচ্ছে যে সিদ্ধাই চেনটা যেন চুরি করেছে। ফলে সেই জন্য লাইনটার মধ্যে দিয়ে উচ্চ মধ্যবিত্ত পরিবারের যে নজর বা আচরণ, নিম্ন বিত্ত পরিবারের বা যারা খেটে খাওয়া শ্রেণীর মানুষ তাদের প্রতি যে আচরণ, সেটা কিন্তু এখানে ফুটে উঠছে। যে ফেলো অলরেডি লুকড কোয়ার, তার চোখে মনে হচ্ছে যেন তাকে অদ্ভুত দেখতে লাগছে, সে যেন একটু ভয় পাচ্ছে, বা চেনটা নিয়েছে বলেই হয়তো অন্যরকম মুখভঙ্গি হয়ে গেছে, ধরা পড়ে গেলে যেরকম হয় সেরকম। শি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন, তিনি জিজ্ঞাসা করলেন চেনটা সম্পর্কে তাকে। হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই, তার গলা শুকিয়ে গেল। কার গলা? সিদ্ধার গলা, চেনটা সম্পর্কে জিজ্ঞেস করার জন্যই। এটা দুটো মানে হতে পারে, যে সিদ্ধা চেনটা চুরি করেছে, অথবা তাকে হঠাৎ করে জিজ্ঞাসা করার জন্য তার মনের মধ্যেও কাজ করছে যে মালিক পক্ষ অবশ্যই শ্রমিক শ্রেণীকে এইভাবেই জেরা করবে, এবং তাদের ধারণা হবে নিশ্চয়ই মানে শ্রমিক শ্রেণী অর্থাৎ সে এই চেনটাকে চুরি করেছে। সেই জন্য হতে পারে যে তার থ্রোট ড্রাই হয়ে গেল। হি ব্লিঙ্কড অ্যান্ড অ্যান্সার্ড, ব্লিঙ্কড বলতে বোঝায় যে চোখের পলক ফেলা, যে আমরা বলি ব্লিঙ্কিং আই, অর্থাৎ চোখের পলক ঝাপকানো, ব্লিঙ্কিং বলা হয় সেটাকে। অ্যান্ড অ্যান্সার্ড, এবং সে উত্তর দিয়েছিল কি, সি ব্লিঙ্কড, সে চোখের পলক ফেললো এবং উত্তর দিল বা দিয়েছিল, দ্যাট হি ডিড নট নো, সে জানে না। শি মেনশনড দ্য পুলিশ অ্যান্ড শাউটেড অ্যাট হিম, যেহেতু সে জানে না বললো, আবারও উচ্চবিত্ত পরিবার বা মিস্টার শিবশঙ্কর ফ্যামিলি যেরকমভাবে তাদের যে ইকোনমিক কাঠামো, অর্থাৎ তাদের যে অর্থনৈতিক পরিকাঠামোর মধ্যে তারা বসবাস করে, সেখান থেকে কিন্তু স্বাভাবিকভাবেই ধরে নিয়েছে যে যেহেতু সিদ্ধা একজন চাকর, তার ক্ষেত্রে চেনটা চুরি করা বা চেনটা ছিনিয়ে নেওয়া লীলার গলার থেকে সবচেয়ে বেশি সুবিধাজনক। এবং সেই জন্য কী করলেন, শি মেনশন দ্য পুলিশ, সে পুলিশের নাম উল্লেখ করলেন, এবং শাউটেড অ্যাট হিম, এবং তার প্রতি চিৎকার করলেন, অর্থাৎ তুমি নিয়েছো চেনটা, কোথায় চেনটা গেছে বলো, আমি কিন্তু পুলিশে দেবো তোমায়, এইরকম। শি হ্যাড টু গো ব্যাক ইনটু দ্য কিচেন ফর আ মোমেন্ট, তাকে কিচেনের মধ্যে রান্নাঘরে যেতে হয়েছিল। গো ব্যাক বলতে পিছনে চলে যাওয়া বা যাওয়া, ইনটু দ্য কিচেনের মধ্যে, ফর এ মোমেন্ট কিছু সময়ের জন্য, বিকজ শি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন, কারণ তিনি গ্যাসের ওপরে বা উনুনের ওপরে, গ্যাস না হলেও উনুন, ওভেন হচ্ছে উনুনের ওপরে কিছু একটা চাপিয়ে এসেছিলেন। এবং এটা যেহেতু তিনি রান্নার কাজে ব্যস্ত থাকেন সবসময়ের জন্যই হয়তো বা, ফলে তার কিছু না কিছু রান্না হচ্ছিল এবং তিনি সেটা দেখবার জন্য ভেতরে গিয়েছিলেন। সেই জন্য বলছে শি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন, এবং সেটা দেখবার জন্য তিনি কিচেনে গিয়েছিলেন। লীলা ফলোড হার, লীলা তার মাকে অনুসরণ করলো এবং পেছন গেল। ওয়াইন বলতে এখানে ঘ্যান করা কি অর্থে? গিভ মি সাম সুগার মাদার, আই এম হাংরি, আমাকে কিছু চিনি দাও মা, আমি খুবই ক্ষুধার্ত, আমি একটু চিনি খাবো, যে এরকম বাচ্চারা করে থাকে সচরাচর।
ওয়েন দে কেম আউট এগেন অ্যান্ড কল্ড, যখন তারা দে কেম আউট বলতে লীলা এবং লীলার মা দুজনে, মিসেস শিবশঙ্কর এবং লীলা, কেম আউট এগেন দুজনে আবার বেরিয়ে আসলো, অ্যান্ড কল্ড এবং ডাকলো, সিদ্ধা সিদ্ধা বলে ডাকলেন। দেয়ার ওয়াজ নো অ্যান্সার, সে এখানে কোনো উত্তর আর ছিল না। সিদ্ধা হ্যাড ভ্যানিশড ইনটু দ্য নাইট, সিদ্ধা যেন রাতের অন্ধকারে হাওয়া হয়ে গিয়েছে বা মিলিয়ে গিয়েছে, অর্থাৎ সিদ্ধা পালিয়ে গিয়েছে। এবং স্বাভাবিকভাবেই এটা থেকে যে ধারণাটা আমরা করতে পারি যে সিদ্ধা পালালো কেন, তার কারণ অবশ্যই তাহলে সে চেনটা চুরি করেছে, না হলে তার পালানোর কোনো কারণ এখানে থাকতে পারে না। সে যদি চুরি নাও করতো বা সে যদি চুরি না করতো তাহলে অবশ্যই সেখানে দাঁড়িয়ে থাকতো এবং প্রতিবাদ করতো যে কেন আপনারা আমাকে চোর সাজাচ্ছেন। কিন্তু সিদ্ধা পালিয়ে গেছে এবং সেক্ষেত্রে আরো জোরদার হলো কারণটা যে হ্যাঁ, সিদ্ধাই চেনটা চুরি করেছে। পরের প্যারাগ্রাফে আসা যাক। মিস্টার শিবশঙ্কর কেম হোম অ্যান আওয়ার লেটার, 1 ঘন্টা পরে মিস্টার শিবশঙ্কর এলেন, 1 ঘন্টা পরে তিনি অফিস থেকে বাড়ি আসলেন। গ্রিউ ভেরি এক্সাইটেড ওভার অল দিস, খুবই উত্তেজিত হয়ে উঠলেন এই পুরো ঘটনাটা শুনে। ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন অ্যান্ড লজড আ কমপ্লেন্ট, তিনি পুলিশ স্টেশনে গেলেন এবং একটা কমপ্লেন্ট লজ করলেন। কমপ্লেন্ট লজ করা মানে হচ্ছে পুলিশ স্টেশনে গিয়ে সাথে সাথে তিনি একটা কমপ্লেন করলেন। এখানে বুঝতে হবে যেটা আমরা অধিকাংশ ক্ষেত্রেই গন্ডগোল করি, কমপ্লেন্ট আর কমপ্লেনের মধ্যে যে পার্থক্যটা, সেইটা কিন্তু আমরা অধিকাংশ সময় গন্ডগোলটা করে থাকি। যে কারণ কি আমরা বুঝতে পারি না যে কমপ্লেন্ট হচ্ছে এখানে নাউন আর কমপ্লেন উইদাউট টি হচ্ছে একটা ভার্ব। তাহলে এখানে লজড আ কমপ্লেন্ট মানে হচ্ছে তিনি একটা কমপ্লেন করলেন, আর হি কমপ্লেন্স এগেনস্ট সিদ্ধা হলে সেক্ষেত্রে ভার্ব হিসাবে ব্যবহার করা হতো। লজ, এখানে লজ বলতে যেটা আমরা হোটেল লজ বুঝি সেরকম নয়। লজ বলতে এখানে দেওয়া বা গঠন করা অথবা কারো বিরুদ্ধে কোনো কিছু ঠুকে দেওয়া, অভিযোগ জানানো, এই জাতীয় লজড বলা হয়, যে কোনো কিছুকে ফরওয়ার্ড করা, সেই অর্থে লজড। তার লজড আ কমপ্লেন্ট বলতে এখানে কমপ্লেন ঠুকে দিলেন বা কমপ্লেন করলেন। আফটার হার মিল লীলা রিফিউজ টু গো টু বেড, তার খাবারের পর, মানে আফটার হার মিল বলতে লীলার খাবারের পর, অর্থাৎ খাবার খাওয়ার পর, রাতের খাবার পর, লীলা রিফিউজ টু গো টু বেড, লীলা যেতে চাইলো না, বেডে যেতে চাইলো না। রিফিউজ করা মানে প্রত্যাখ্যান করা। আই ওন্ট স্লিপ আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেলস মি স্টোরিজ, এবার ওর একটা অভ্যাস ছিল যে প্রত্যেক রাতে নন পেরিল বা আনকম্পেয়ারেবল স্টোরিজ বলতো। এটা আমরা অলরেডি দ্বিতীয় সেগমেন্টটাতে পেয়েছি, পার্ট 2-তে এটা নিয়ে ব্যাখ্যা করাও আছে। সুতরাং তার এই অভ্যাসটা এখন হয়ে গেছে। আই ওন্ট স্লিপ আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেলস মি স্টোরিজ, যতক্ষণ না সিদ্ধা আমার কাছে আসবে এবং গল্প বলবে ততক্ষণ আমি ঘুমাবো না। আই ওন্ট স্লিপ আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেলস মি স্টোরিজ, যতক্ষণ না পর্যন্ত সিদ্ধা আসবে এবং গল্প বলবে আমার কাছে আমি ঘুমাবো না। আই ডোন্ট লাইক ইউ মাদার, এবং আমি তোমাকে পছন্দ করি না। একটি বাচ্চার মুখ থেকে মাকে পছন্দ না করার বিষয়টা স্বাভাবিক, এই ক্ষেত্রে স্বাভাবিক। তার কারণ হচ্ছে লীলার মনের মধ্যে কিন্তু সিদ্ধা অনেকটা অংশ জুড়ে রয়েছে, এবং স্বাভাবিকভাবেই সিদ্ধার অনুপস্থিতিতে সে চিন্তিত এই কারণের জন্য, কারণ তার খেলার সঙ্গী সে এখন হারিয়ে ফেলেছে, চলে গেছে তার খেলার সঙ্গে। সে কার সাথে খেলবে এই জিনিসটা সে এখন পরিষ্কার নয়, জিনিসটা সম্পর্কে সে জানতে পারছে না। বিপরীত দিকে তার মায়ের আচরণ সিদ্ধার প্রতি যথেষ্ট বাজে, এবং সেই বাজে আচরণটা যেহেতু তার মায়ের মধ্যে ফুটে উঠেছে, লীলা কিন্তু সেই জায়গাটাকেই ধরতে চেষ্টা করছে, এবং সেই কারণের জন্যই তার খেলার প্রিয় সঙ্গীকে তার মা অপমান করছে বা বাজে কথা বা কটু কথা শোনাচ্ছে, সেটা কিন্তু সে মেনে নিতে পারছে না, এবং শিশু সুলভভাবেই কিন্তু সে মায়ের বিপরীতে তখন চলে যাচ্ছে, এবং চলে গিয়ে কি বলছে যে আই ডোন্ট লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি না। ইউ আর অলওয়েজ অ্যাবিউসিং অ্যান্ড ওয়ারিং সিদ্ধা, এই যে ও কারণটা এখানে বলে দিচ্ছেন। ইউ আর অলওয়েজ অ্যাবিউসিং, অ্যাবিউজ করা মানে হচ্ছে গালিগালাজ করা, খারাপ ভাষা বলা, কটু কথা বলা। ওয়ারিং সিদ্ধা মানে বিরক্ত করা, সিদ্ধাকে তুমি বিরক্ত করো এবং কটু কথা বলো। ওয়াই আর ইউ সো রাফ, তুমি এত রাফ কেন, এত কর্কশ কেন, সিদ্ধার প্রতি তোমার আচরণ এরকম কেন। এবার মিসেস শিবশঙ্করের তরফ থেকে বিচার করলেও হয়তো সেই জিনিসটাকে দেখা যায় যে মিসেস শিবশঙ্করের বাড়িতে একটি ছোট্ট মেয়ে আছে, তিনি যথেষ্ট চিন্তিত মেয়েটি সম্পর্কে। মিস্টার শিবশঙ্কর অফিসে থাকে, অপরিচিত একজন ব্যক্তি কাজ করছে, ফলে তার দিক থেকেও কিন্তু সে যথেষ্টই ঠিকঠাক। সে যে সিদ্ধার সাথে সেই আচরণই করবে যে আচরণটা থেকে অন্তত দূরত্ব বজায় রাখাটা সম্ভব। কিন্তু যেহেতু লীলা একটা বাচ্চা মেয়ে, তার পক্ষে এটা মেনে নেওয়াটাও যথেষ্ট কষ্টের, ফলে যে যার দিক থেকে মোটামুটিভাবে এখনো পর্যন্ত ঠিক। তারপরের লাইনটা এগোই।
বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর চেন, যে ওয়াই আর ইউ সো রাফের উত্তর হচ্ছে হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর চেন, যে তুমি এত রাফ কেন, এত কর্কশ কেন, এত বাজে হও কেন, তুমি বিরক্ত হও কেন, বাজে আচরণ তুমি কেন করো সিদ্ধার প্রতি। তখন মিসেস শিবশঙ্কর বলছেন বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর চেন, ও তোমার চেন নিয়ে চলে গেছে। এবার লীলার পক্ষে এটা বোঝাটা সম্ভবপর নয় যে চেন নিয়ে চলে গেছে বলতে কি বোঝাচ্ছে, তো চেন নিয়ে চলে গেছে গেছে, লেট হিম, হ্যাঁ তাকে নিয়ে যেতে দাও, ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপারই না, টেল মি এ স্টোরি, আমাকে একটা গল্প বলো। দু তরফের মনোমালিন্য টানা পড়েন এখানে দেখাচ্ছেন লেখক। একজন মিসেস শিবশঙ্কর যিনি যথেষ্ট ম্যাচিওর, একটি বাচ্চার মা, এবং সোনার চেন সম্পর্কে তার যথেষ্ট ধারণা রয়েছে বলেই তিনি এতটাই উদ্বিগ্ন। অন্যদিকে লীলা 5 বছরের একটি মেয়ে, যার ম্যাচিউরিটি এখনো কোনোভাবেই আসেনি, সে এখনো শিশু এবং শিশুসুলভ আচরণই সে করে যাচ্ছে, ফলে সেটা যথেষ্ট স্বাভাবিক ব্যাপার এবং তার কাছে কিন্তু সোনার মূল্য খুবই নগণ্য, সে এটা ধারণায় আনতে পারে না যে কি হতে পারে। এবং ঠিক এই কারণের জন্যই, এই যে কেয়ারলেসনেসের জন্যই কিন্তু মিসেস শিবশঙ্কর লীলাকে স্ল্যাপ করেছিলেন, থাপ্পড় মেরেছিলেন, কারণ উনি এর মূল্যটা বুঝেন যে কত টাকা খরচ হয়, কিভাবে একটা সোনার চেন তৈরি হতে পারে, এই মূল্যটা উনি বোঝেন বলেই উনি এতটা উদ্বিগ্ন এবং লীলাকে থাপ্পড়টি কষিয়েছিলেন বা মেরেছিলেন। স্লিপ স্লিপ সেড মাদার অ্যাটেম্পটিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ। তবুও যেহেতু বাচ্চা মেয়ে, সেই জন্য তার প্রতি আচরণটাও তিনি ভুল করতে পারেন না, এবং সেই কারণের জন্যই বলছেন যে ঘুমো ঘুমো। অ্যাটেম্পটিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ, যে তার কোলে মাথা দিয়ে তাকে ঘুমানোর চেষ্টা করালেন তিনি। অ্যাটেম্পটিং টু মেক বলতে চেষ্টা করা, অ্যাটেম্প্ট করা। টেল মি এ স্টোরি মাদার, আমাকে একটা গল্প বলো মা, কারণ এটা তার অভ্যাসে এখন পরিণত হয়ে গেছে। Leela said, it was utterly impossible for her mother to think of a story now. Utterly impossible মানে হচ্ছে পুরোপুরিভাবেই অসম্ভব, utterly impossible. Utterly শব্দটাকে আগেও ব্যাখ্যা করা হয়েছে, তবুও যদি অসুবিধা হয় এই ছবির মাধ্যমে বুঝে নেওয়া যেতেই পারে। সুতরাং ইট ওয়াজ আটারলি ইম্পসিবল, এটা সম্পূর্ণরূপে অসম্ভব, ফর হার মাদার টু থিঙ্ক অফ এ স্টোরি নাও, তার মায়ের পক্ষে একটা গল্প চিন্তা করা বা গল্প ভাবা এখন পুরোপুরিভাবে অসম্ভব। এবং কেন সেটা অসম্ভব, তার কারণ ওনার মাথায় এখন চেনের চিন্তা, একটা সোনার চেন একটা চুরি করে নিয়ে চলে গেছে। শুধুমাত্র তাই নয়, সে সিদ্ধা লীলারও কোনো ক্ষতি করতে পারতো, আরও অনেক কিছু একসাথে ডাকাতি করে নিয়ে যেতে পারতো। ফলে এই সমস্ত চিন্তার জন্য তিনি এখন গল্পতে অন্তত মন দিতে পারবেন না, গল্প বলা তো দূরের কথা, কোনদিন গল্প মনেও করতে পারবেন না, এবং তার মানসিকতাও সেই রকম নেই এখন। সেই জন্যই বলছেন ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ আ স্টোরি নাও, একটা গল্প এই মুহূর্তে মনে করাটা অসম্ভব তার কাছে। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্বড, এবং তার মন ডিস্টার্ব, যেটা আমি এইমাত্র ব্যাখ্যা করলাম যে সত্যি সত্যি তার মন তো সত্যি আক্ষরিক অর্থেই ডিস্টার্বড। ডিস্টার্বড বলতে দ্বিধা বিভক্ত, বিরক্ত, সঠিকভাবে কি করবে সেটা বুঝতে না পারার অবস্থা, সেই জন্য বলছে মাইন্ড ওয়াজ ডিস্টার্ব। দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি, সিদ্ধার কথা চিন্তা করলে তাকে ভীত করে দিচ্ছে। প্যানিক থেকে প্যানিকি, প্যানিক মানে ভীত সন্ত্রস্ত হওয়া, পেট্রিফাইড, টেরিফাইড, ফিয়ার। তো সেক্ষেত্রে প্যানিক মানে হয়ে যাচ্ছেন, উনি প্রচণ্ড ভীত হয়ে যাচ্ছেন কথাটা ভেবেই, যে সিদ্ধার কথাটা ভেবেই। দ্য ফেলো উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড, ফেলো বলতে সিদ্ধাকে বোঝাচ্ছে। সিদ্ধা তার যে হাউস হোল্ডের নলেজ, অর্থাৎ বাড়ি কোথায় কি আছে, কোথায় আলমারি আছে, কোথায় কি রাখতেন, এ সবই তো সিদ্ধার পক্ষে জানাটা সম্ভব হয়েছিল যেহেতু সে বাড়িতে কাজ করতো। সেই জন্য বলছে যে উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড মাইট কাম ইন অ্যান্ড নাইট অ্যান্ড লুট, সম্ভবত সে মাইট কাম ইন অ্যাট নাইট, অর্থাৎ সে রাত্রের বেলায় আসতে পারতো এবং লুট এবং সর্বস্ব নিয়ে যেতে পারতো, ডাকাতি করে, লুণ্ঠন করে। প্লান্ডার অর্থে লুটটাকে ব্যবহার করা হচ্ছে। শি শাডার্ড টু থিঙ্ক, সে কেঁপে উঠলেন, তিনি কেঁপে উঠলেন। শাডার মানে কেঁপে ওঠা, ভয়ে কেঁপে ওঠা। টু থিঙ্ক চিন্তা করে, হোয়াট আ ভিলেন শি হ্যাড বিন হারবারিং অল দিস ডেজ, যে কি মারাত্মক একটা ভিলেনকে, একটা ক্রিমিনালকে তিনি এতদিন ধরে হারবারিং মানে লালন পালন করছিলেন, নার্চারিং সেই অর্থে হারবার করছিলেন এই এতদিন ধরে। ইট ওয়াজ গডস মার্সি দ্যাট হি হ্যাডন্ট কিল্ড দ্য চাইল্ড ফর দ্য চেন, ফলে তিনি আসলে ওই যে দুধ কলা দিয়ে কালসাপ পোষার যে প্রবাদ, সেটা এখানে অনেকটাই প্রযোজ্য, যে শি হ্যাড বিন হারবারিং অল দিস ডেজ আ ভিলেন।
যাই হোক, ইট ওয়াজ গডস মার্সি, এটা হচ্ছে ভগবানের আশীর্বাদ বা দয়া, দ্যাট হি হ্যাড কিল্ড দ্য চাইল্ড ফর দ্য চেন, যে সে বাচ্চাটাকে মারেনি অন্তত চেনের জন্য, অর্থাৎ চেন নেওয়ার জন্য যে সিদ্ধা লীলাকে মেরে ফেলেনি, এইটাই ভগবানের আশীর্বাদ। স্লিপ লীলা স্লিপ, শি ক্যাজোল্ড। ক্যাজোল মানে হচ্ছে তোষামত করা, এখানে মানেগুলো দেওয়া রয়েছে। ফলে তোষামত মানেও আমরা জানি যে কে কিভাবে তোষামত করে। তোষামত প্রসঙ্গে একটা গল্প মনে পড়ছে যে জুলিয়াস সিজার কখনোই খুশি মানে তোষামত করলে পরেও তিনি তোষামত হতেন না, মানে তোষামত বলতে সেটাতে পাত্তা দিতেন না। তো তার যে জেস্টার ছিল সে একদিন এসে বললেন যে সিজার, আমি এই গোটা রোমে একমাত্র আপনাকেই দেখেছি যে কিনা একটুও মানে কেউ যদি প্রশংসা করে তাতে বিগলিত হন না। তখন সিজার খুশি হয়ে তাকে একটা সোনার চেন দিয়েছিলেন। ফলে গল্পটার মূল বক্তব্য হচ্ছে তোষামোদ করলে সবাই আনন্দিত হয়, শুধু ধরনটা আলাদা হতে হবে। প্রত্যেকের তোষামোদের ধরন আলাদা আলাদা, সেই জন্য সিজারের ক্ষেত্রে ওইটা কাজ করেছিল, অন্যের ক্ষেত্রে হয়তো অন্য সরাসরি কোনো একটা জিনিস কাজ করবে। ফলে ক্যাজুয়াল থেকে গল্পটির উৎপত্তি। ক্যাজুয়াল মানে হচ্ছে তোষামোদ করা। তাহলে সি ক্যাজুয়াল মানে এখানে আদর করে বা আরাম করে বলা যে বাবা তুই ঘুমা এবার। ক্যান ইউ টেল দ্য স্টোরি অফ অফ দ্য এলিফ্যান্ট, লীলা আস্কড। যে তুমি ওই হাতির গল্পটা আমাকে বলতে পারবে না? লীলা জিজ্ঞেস করলো যে আমাকে পারবে না বলতে হাতির গল্পটা? নো। এই সরাসরি নোটা বিব্রত মানসিক অবস্থা থেকেই উঠে আসছে এবং সেই কারণের জন্য একটা সরাসরি নো লীলার মায়ের মুখ দিয়ে বেরিয়ে গেল। লীলা মেড এ নয়েজ অফ ডিপ্রিকেশন অ্যান্ড আস্কড, একটা হতাশাব্যঞ্জক আওয়াজ বের করলো। ডিপ্রিকেশন মানে মেনে না নিতে পারা, হতাশাজনক বা যেখানটার থেকে আমি মানে সাধারণভাবে একটা থ্রেট কাজ করে যেখানে, এবং যেটা আমি মেনে নিতে পারছি না, সেই রকম হচ্ছে নয়েজ অফ ডিপ্রিকেশন। এমন একটা আওয়াজ যেটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমি বিষয়টাতে মোটেও খুশি নই। অ্যান্ড আস্ট, তো এরকম একটা আওয়াজ করলো, ধুস, এই যেরকম ধুস এরকম একটা আওয়াজ, এবং জিজ্ঞাসা করলো ওয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার, সিদ্ধা আমাদের চেয়ারে কেন বসতে পারে না মা? ঠিক এই জায়গাগুলোতে একটা বাচ্চার মুখ দিয়ে লেখক কিন্তু প্রশ্নগুলোকে তুলে নিয়ে আসছেন। তিনি বলানোর চেষ্টা করছেন যে একটা বাচ্চা কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছে। দেখো, যে বাড়ির যে কাজের লোক সে কিন্তু বাড়ির চেয়ারে বসতে পারে না, তার স্থান হচ্ছে মাটিতে বা মেঝেতে, এবং সেই কারণের জন্যই প্রশ্নটা এরকম মর্মান্তিক। ওয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার, যে আমাদের চেয়ারে সিদ্ধা কেন বসতে পারে না মা? মাদার ডিডন্ট অ্যান্সার দ্য কোয়েশ্চেন, এবং মায়ের কাছে সেই উত্তর তখন নেইও। কারণ হচ্ছেন উনি কি বোঝাবেন তার বাচ্চা মেয়েটাকে, যে জাতপাত, উঁচু নিচু যে ভেদাভেদ, সেই জায়গাটাকে এইভাবে কি উনি বাচ্চার মনে স্থান দিতে পারবেন? কিন্তু স্থান দিতে পারুক না পারুক, বাচ্চাটার মনে তো প্রশ্নটা এসেছে। ফলে কি হচ্ছে, সেই জায়গা থেকেও কিন্তু তিনি এড়িয়ে যেতে পারেন না। যাই হোক, লীলা মাদার ডিডন্ট অ্যান্সার দ্য কোয়েশ্চেন, লীলা সেড এ মোমেন্ট ল্যাটার, কিছুক্ষণ পর লীলা বলল সিদ্ধা ইজ গন বিকজ হি উডন্ট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস জাস্ট অ্যাজ উই ডু, যে সিদ্ধা চলে গেছে কারণ কি, হি উডন্ট বি অ্যালাউড টু স্লিপ, তাকে অনুমতি দেওয়া হতো না ঘুমানোর, ইনসাইড দ্য হাউস বাড়ির ভেতরে, জাস্ট অ্যাজ উই ডু যেভাবে আমরা বাড়ির মধ্যে ঘুমাই, তাহলে আমরা বাড়ির মধ্যে ঘুমোচ্ছি কিন্তু সিদ্ধাকে বাড়ির মধ্যে ঘুমানোর অনুমতি দেওয়া হতো না। ফলে উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের যে আচরণ তার নিম্নবিত্ত পরিবারের লোকজনের প্রতি, সেটা আরও স্পষ্ট হয়ে উঠছে এখানটায়, যেগুলো কিন্তু আগে পরিষ্কার হয়নি। এখন লীলার কথোপকথন দিয়ে বা লীলার প্রশ্নগুলির মধ্যে দিয়ে আমরা সেই জিনিসগুলোকে জানতে পারছি যে সিদ্ধার্থের প্রতি আচরণটা কেমন ছিল শিবশঙ্কর পরিবারের। ওয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস মাদার, তাহলে সে সবসময়ের জন্যই কেন বাইরে শুতো মা? তাকে কেন শুতে দেওয়া হতো বাইরে সবসময়? আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস, আমার মনে হয় সে আমাদের উপর রেগে আছে। আমার মনে হচ্ছে সে আমাদের উপরে রেগে আছে। অ্যাংরি উইথ আস, অ্যাংরি অফ আস, অ্যাংরি উইথ আস, পার্থক্যটা দেখে নিতে হবে ছবিতে। তাহলে আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস মাদার, সে আমাদের উপর রেগে আছে মা, অসন্তুষ্ট সে। বাই দ্য টাইম শিবাশঙ্কর রিটার্নড লীলা হ্যাড ফলেন আসলিপ, যতক্ষণে মিস্টার শিবাশঙ্কর বাড়িতে এসছে ততক্ষণে লীলা ঘুমিয়ে পড়েছে। হি সেইড হোয়াট আ রিস্ক উই টুক ইন এনগেজিং দ্যাট ফেলো, এবং তিনি এসে কি বললেন যে কি মারাত্মক একটা রিস্ক আমরা নিয়েছিলাম এরকম একটা লোককে বাড়িতে রেখে। রিস্ক আমরা জানি যে ঝুঁকি অর্থে রিস্ক বোঝাচ্ছে,
উই টুক ইন এনগেজ ইন, টেক ইন থেকে টুক ইন, এনগেজিং বলতে এখানে বোঝাচ্ছে যে এনগেজ হওয়া, মানে তাকে কাজে লাগানো অর্থে বোঝানো হচ্ছে। এনগেজিং দ্যাট ফেলো, সেই লোকটাকে কাজে লাগানোটা মারাত্মক একটা ঝুঁকির ব্যাপার ছিল। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, আমার মনে হচ্ছে সে একটা খুবই পুরনো ক্রিমিনাল, একটা তার ক্রিমিনাল রেকর্ড আছে। হি হ্যাজ বিন ইন জেল হাফ আ ডজন টাইমস ফর স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন, সে হাফ ডজন টাইম অর্থাৎ প্রায় বার ছয়েক স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন, স্টিল মানে হচ্ছে চুরি করা, জুয়েলারি ফ্রম চিলড্রেন মানে বাচ্চাদের কাছ থেকে সোনা দানা এই সমস্ত চুরি, গয়নাগাটি এই সমস্ত চুরির জন্য বার ছয়েক সে জেলে ছিল, জেলে কাটিয়েছেন। From the description I gave, the inspector was able to identify him in a moment. যে বর্ণনা আমি দিয়েছিলাম, অর্থাৎ মিস্টার শিবশঙ্কর যে বর্ণনা দিয়েছিল ইন্সপেক্টরকে, the inspector was able to identify him in a moment. ইন্সপেক্টর সাথে সাথেই তাকে আইডেন্টিফাই করতে পেরেছে, অর্থাৎ চিনতে পেরেছে যে হ্যাঁ হ্যাঁ এই হবে, এ তো বার ছয়েক জেলেও ছিল এই কারণের জন্য। ফলে মিস্টার শিবশঙ্করের কাছ থেকে পরিষ্কার হলো যে জায়গাটা কি। Where is he now? asked the wife. মিস্টার শিবশঙ্কর জিজ্ঞেস করলেন যে কোথায় এখন। দ্য পুলিশ নো হিজ হর্নস, পুলিশরা সব তার হর্নস বলতে এখানে ঘাঁটি বা হানা জায়গা, মানে যেখানে তারা থাকে, ভিলেনরা যেখানে, চোর ছাঁচোররা যেখানে থাকে সেগুলিকে হন্ট বলা হয়, মূলত ঘাঁটি। তাহলে পুলিশ তার সমস্ত ঘাঁটিগুলি জানে। দে উইল পিক হিম আপ ভেরি সুন, অর্থাৎ দে উইল পিক আপ হিম, তারা খুব শীঘ্রই তাকে তুলে নেবে। ভেরি সুন মানে খুবই শীঘ্র, ডোন্ট ওয়ারি, চিন্তা করতে হবে না। The inspector was furious that I didn't consult him before employing him. ইন্সপেক্টর খুবই রেগে গেছিলেন, ফিউরিয়াস বলতে এখানে রেগে যাওয়া, অত্যন্ত রেগে যাওয়া। দ্যাট আই ডিডন্ট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম, যে আমি কেন তার সাথে আগে মানে আলোচনা করিনি। কনসাল্ট বলতে এখানে আলোচনা বোঝাচ্ছে, বিফোর এমপ্লয়িং হিম মানে তাকে কাজে লাগানো, তাকে কাজে লাগানোর আগে কেন আমি তার সাথে আলোচনাটা করিনি। 4 days later, just as father was coming home from the office, a police inspector and a constable brought in Siddha. 4 দিন বাদে, জাস্ট আস ফাদার ওয়াজ কামিং হোম ফ্রম দ্য অফিস, যে যখন মিস্টার শিবশঙ্কর বাড়িতে ফিরছিলেন, আ পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড এ কনস্টেবল ব্রট ইন সিদ্ধা, একটা পুলিশ ইন্সপেক্টর এবং একজন কনস্টেবল সিদ্ধাকে নিয়ে ভেতরে ঢুকলো। ব্রিং ইন থেকে ব্রট ইন হয়েছে, ব্রিং ইন মানে নিয়ে আসা, ফেচ অর্থে ব্রিং ইনকে ব্যবহার করা হচ্ছে। সিদ্ধা স্টুড উইথ বোর্ড হেড, সিদ্ধা মাথা নিচু করে দাঁড়িয়েছিল, বোর্ড হেড বলতে মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়েছিল। লীলা ওয়াজ ওভারজয়েড, এবং স্বাভাবিক লীলা সিদ্ধাকে দেখে প্রচণ্ডই খুশি হয়েছিল। সিদ্ধা সিদ্ধা খুবই আনন্দিত হয়ে, ওভারজয়েড বলতে প্রচণ্ড খুশি হওয়া, প্রচণ্ড আনন্দিত হওয়া, সিদ্ধা সিদ্ধা বলে ডাকলো। শি ক্রাইড বলতে এখানে চিৎকার করে ডাকা। and ran down the steps to meet him, এবং সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। ran down the steps বলতে সিঁড়ি দিয়ে নিচে নামা, to meet him তার সাথে দেখা করার জন্য। don't go near him, the inspector said, stopping her, যে তার ওর কাছে যেও না, ইন্সপেক্টর বললেন এবং তাকে থামালেন। why not, কেন কাছে যাব না কেন? he is a thief, he has taken away your gold chain, ও একটা চোর এবং ও তোমার গোল্ড চেন চুরি করে নিয়ে গিয়েছে। এবং তার উত্তরে লীলা জানাচ্ছে লেট হিম, ঠিক আছে তাকে নিতে দাও। আই উইল হ্যাভ এ নিউ চেন, আমার একটা নতুন চেন হয়ে যাবে। ঠিক যেমনভাবে একটা বাচ্চা উত্তর দেয় এই সম্পর্কে, এর গুরুত্ব বা গুরুগম্ভীর অবস্থাটা সম্পর্কে না চিন্তা করেই। লীলা সেইড, লীলা এই কথা বললো, অ্যান্ড অল অফ দেম লাভড, এবং স্বাভাবিকভাবেই বাকিরা হাসলো। কেন হাসার কারণটা হচ্ছে কারণ লীলার এই কথাটা একমাত্র লীলা বাচ্চা বলেই তার পক্ষে বলাটা সম্ভবপর হয়েছে, এবং যে কথার মধ্যে কোনো যৌক্তিকতা নেই, যে তাকে এরকমভাবে করা যেতে পারে না, ছেড়ে দেওয়া যেতে পারে না, যে তার একটা পছন্দ হলো চেন নিয়ে চলে গেল, আমি আর একটা চেন নিয়ে নেবো, এরকম হতে পারে না। সেই কারণে যেন সবাই হাসলো। অ্যান্ড দেন মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধা, এবং সেই সময় তারপরেই মিস্টার শিবশঙ্কর সিদ্ধার সাথে কথা বললেন। অ্যান্ড দেন হিজ ওয়াইফ অ্যাড্রেসড হিম উইথ আ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেচারি, এবং যেটা হয় গৃহকর্ত্রীরা সচরাচর এরকমই বলে থাকেন যে আমি এতদিন ধরে তোকে দুধ কলা খাওয়ালাম আর তুই কালসাপ হয়ে বেরোলি, এইভাবে আমাদের ক্ষতি করে বেরোলি, এই জাতীয় কথোপকথন নিশ্চয়ই মিসেস শিবশঙ্কর করলেন, যেন বলেছেন। এই জন্য এখানে লেখক অ্যাড্রেসড হিম উইথ আ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেচারি, ট্রেচারি মানে হচ্ছে বিশ্বাসঘাতকতা, অ্যাড্রেসড বলতে উদ্দেশ্য করে বলা, কিছু শব্দ কিছু কথা উদ্দেশ্য করে বললেন, অন হিজ ট্রেচারি তার এই বিশ্বাসঘাতকতার উদ্দেশ্যে। দেন আস্কড হিম হোয়ার হি হ্যাড পুট দ্য চেন, তারপরে তারা কি জিজ্ঞাসা করলেন যে কোথায় সে চেনটা রেখেছে। I have not taken it, সিদ্ধা said feebly, looking at the ground. জমির দিকে তাকিয়ে সিদ্ধা বলল যে আমি এটা নিইনি। Why did you run away without telling us? asked Lila's mother.
দেয়ার ওয়াজ নো অ্যান্সার। তাহলে তুমি আমাদেরকে না বলেই কেন পালালে? এটা খুবই সত্যি কথা এবং এটা যুক্তিরও কথা, এবং এই যুক্তিটা আসবে, এটাই স্বাভাবিক। যে তুমি যদি নাই নিয়ে থাকো তাহলে কেন পালালে? পালানোর তো কোনো ব্যাপার ছিল না এখানে। তাহলে তুমি কিসের জন্য আমাদেরকে না বলেই পালিয়ে গেলে? রান অ্যাওয়ে বলতে পালিয়ে যাবা, উইদাউট টেলিং এস মানে আমাদেরকে না বলে। আস্কড লীলাস মাদার, দেয়ার ওয়াজ নো অ্যান্সার। লীলার মা এই কথাটা জিজ্ঞেস করলেন এবং স্বভাবতই সেখানে কোনো উত্তর ছিল না। এই পর্যন্ত আমরা ইউনিট 3টাকে শেষ করি বা পার্ট 3টাকে শেষ করি। লীলাস ফেস বিকেম ব্রেড থেকে আমরা পার্ট 4টাকে করবো, আর একটুখানি রয়েছে এবং তারপরে খানিকটা এক্সপ্লেনেশন এখানে করতে হবে, বিশেষত লাস্ট লাইন এবং চরিত্রগুলোকেও সামান্য বিশ্লেষণ আমরা করব লাস্ট পার্টটাতে, পার্ট 4-এ। ফলে যদি এর মধ্যে কোনো সমস্যা থাকে আমাকে জানালে পরে আমি চেষ্টা করব সেগুলোর সমাধান করে দেওয়ার।